তোমাদের আজকের বায়ুচাপ বিষয় আমাদের পৃথিবী পাঠ একক বায়ুর চাপ বলয় যে অংশটা আছে সেই অংশটা তোমাদের আজকের পড়াবো। প্রথমে তোমাদের বলে রাখি যে বায়ু চাপ কি, কেন সৃষ্টি হয়, বায়ু প্রবাহটা কেন সৃষ্টি হয়। তাহলে যদি বলা হয় যে চারিদিকে আমরা দেখছি যে বায়ু প্রচুর বেগে প্রবাহিত হচ্ছে, কয়েকদিন আগে একটা প্রকৃতি ঘূর্ণিঝড় চলে গেল আমফান, তো কেন হলো, তার কারণ কি, এত তীব্র গতিতে বায়ু প্রবাহ হওয়ার কারণ বা কি, কীভাবে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, কীভাবে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারতেই। তো একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা যে বায়ু কেন প্রবাহিত হয় বা কোন অংশ থেকে কোন অংশের দিকে বায়ুটা প্রবাহিত হয়। তো আমরা জানি যে পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলে যদি বলা হয় যে সূর্যের যে রশ্মি সেই রশ্মিটা ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে সোজাসুজি পড়ছে, অর্থাৎ লম্বভাবে পড়ছে, আবার যদি বলা হয় যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে তির্যকভাবে পড়ছে। তাহলে যে অংশে লম্বভাবে পড়ে সেই অংশে কি হবে না অল্প স্থান জুড়ে পড়ছে। তাহলে অল্প স্থান জুড়ে পড়ার জন্য সেখানে যে তাপমাত্রা বা তীব্রতা, এখানে যে রৌদ্রের যে তীব্রতা সেই তীব্রতাটা অনেক বেশি হয়। তাহলে তীব্রতার বেশি হওয়ার জন্য কি হবে, এখানে বেশি তাপমাত্রার সৃষ্টির কারণ। আর এখানে বেশি অঞ্চল জুড়ে পড়ার কারণে এখানে কি হবে না তুলনামূলকভাবে কম উষ্ণতাযুক্ত হবে। তাহলে কম উষ্ণতাযুক্ত হবে। এখন কথা হচ্ছে যে বেশি অঞ্চলটা দেখছি আমরা, যে ভূপৃষ্ঠের যে এই অঞ্চল, তাহলে যেখানে উষ্ণতা বেশি হচ্ছে সেখানে কি হবে না এই অঞ্চলের যে বায়ুটা, সেই অঞ্চলে বায়ুটা গরম হয়ে গিয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে কি হবে, এখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হবে, অর্থাৎ এখানে কি হবে না নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে এখানে এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে, নিম্নচাপ, অর্থাৎ এই অঞ্চলটা যে তৈরি হয়ে গেল, এই জায়গাটা হচ্ছে নিম্নচাপ অঞ্চল। আবার যদি এদিকে দেখি যে তুলনামূলকভাবে উষ্ণতা কম হওয়ার জন্য এখানে কি হবে না উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে। তো এখানে আমরা বলছি যে নিম্নচাপ অঞ্চল, এখানে বলছি আমরা উচ্চচাপ অঞ্চল। তাহলে এখন তফাৎটা কি না এই নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপ কম হওয়ার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুটা প্রবাহিত হবে কোন অঞ্চলের দিকে না নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এই কারণের জন্য অর্থাৎ বায়ু প্রবাহটা হয় সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এবং আমরা এটাই দেখতে পারি যে এটাই হচ্ছে বায়ু প্রবাহের মূল কারণ। তো এই বায়ু প্রবাহের উষ্ণতা যেমন আমাদেরকে এই বায়ু প্রবাহের কারণ হিসেবে এখানে একটা আমরা ব্যাখ্যা করলাম, ঠিক একইভাবে আর একটা কারণ হচ্ছে যে পৃথিবীর আবর্তন গতি। এটা 1 নম্বর যদি কারণ হয়, উষ্ণতা যদি 1 নম্বর কারণ হয়, তাহলে দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে যে পৃথিবীর আবর্তন
আবর্তন গতি। তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্য কিন্তু বায়ুটা নিক্ষেপিত হয়, বায়ুটা নিক্ষেপিত হয়। যেমন আমরা দেখব যে পৃথিবীর বিভিন্ন যে বায়ু অঞ্চলগুলো আছে, সাধারণত কয়েকটা অঞ্চলে ভাগ করা হচ্ছে। সাধারণত চারটি আমরা অঞ্চলে যদি দেখি যে চারটি প্রধান অঞ্চলে ভাগ করতে পারি। আমরা পৃথিবীর একটা যদি ছবি গোল করে আঁকি, তাহলে এই অংশে আমরা কি দেখব না, দেখতে পাচ্ছি যে মাঝখানে যে নিরক্ষীয় অঞ্চল আছে, অর্থাৎ উপরের অংশটা হচ্ছে উত্তর দিক, নিচেরটা হচ্ছে দক্ষিণ, আমাদের ডান দিকে হচ্ছে পূর্ব, আর বাম দিকে হচ্ছে পশ্চিম। তো এখানে মাঝখানের যে অঞ্চল নিরক্ষীয়, আমরা জানি নিরক্ষীয় রেখা আছে। এই নিরক্ষীয় রেখার দুদিকে, নিরক্ষীয় রেখার দুদিকে যদি বলি 5 থেকে 10 ডিগ্রি, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। আমি এর আগে বলেছি যে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিলে সেখানে কি হবে, তাপমাত্রা বেশি হবে এবং নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য সারা বছর কি হবে না, সারা বছর এখানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায়, মানে উষ্ণ থাকে। এই অঞ্চলটা পুরোটাই গরম অঞ্চল, এবং এই অঞ্চলে যে বায়ু, সেই বায়ুটা কি হবে না, সূর্যের রশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য বেশি তাপমাত্রা হওয়ার জন্য বায়ুটা উপর দিকে চলে যাবে, এবং এখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হবে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হবে। যে বায়ুটা এই অঞ্চল থেকে উপরের দিকে চলে যায় বা ধাবিত হয়, সেই বায়ুটা পৃথিবীর আবর্তন গতির জন্য কি হবে, পুনরায় এটা আরও একটি অঞ্চলে ফিরে আসবে, পাশের অঞ্চলে চলে যাবে, পাশের অঞ্চলে এই অঞ্চলে চলে আসবে। আবার ওইটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে উত্তর গোলার্ধের দিক, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের দিক। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধের দিকেও বায়ুটা চলে আসবে, দক্ষিণ গোলার্ধের দিকেও বায়ুটা প্রবাহিত হবে, দক্ষিণ গোলার্ধের দিকেও বায়ুটা প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। এই অঞ্চলটা কি না, এই অঞ্চলটা সাধারণত এই অঞ্চলটা কি বলছি আমরা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার দুদিকে। এটা সাধারণত কি না 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। ঠিক একইভাবেও এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে এটা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর, আর 35 ডিগ্রি উত্তর, এটাও কিন্তু 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এর মধ্যে বিস্তার লাভ করছে। তাহলে এই অঞ্চলটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চলটা হচ্ছে, এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল। উচ্চচাপ অঞ্চল কেন উচ্চচাপ কেন না, তার কারণ হচ্ছে যে এখানে সূর্যরশ্মি, যেহেতু আমরা জানি এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, যত আমরা মেরুর দিকে যাব ততটাই তির্যকভাবে আলো দেবে, কিরণ দেবে। তাহলে কর্কটক্রান্তি রেখার উপরে তির্যকভাবে কিরণ দেওয়ার জন্য 1 নম্বর হচ্ছে এখানে উষ্ণতা তুলনামূলক কম হবে, কার তুলনায়, নিরক্ষীয় অঞ্চলের তুলনায়। এবং নিরক্ষীয় অঞ্চলের যে বায়ুটা উপরের দিকে উঠে গিয়েছিল পৃথিবীর আবর্তন গতির জন্য, সেই বায়ুটা পুনরায় নেমে আসবে কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে, অর্থাৎ এখানে বায়ুটার ঘনত্বটা বেড়ে যাবে। তাহলে বায়ুর ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য এখানে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে। একইভাবে এই মকরীয় উচ্চচাপ অঞ্চলেও সৃষ্টি হবে, এখানেও কিন্তু উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে, উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হচ্ছে। তো ঠিক একইভাবে এর পরের অংশ আমরা যদি দেখি যে 60 থেকে 70 ডিগ্রি উত্তর এবং 60 থেকে 70 ডিগ্রি দক্ষিণ। তাহলে এই যে অঞ্চলটা 60 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ, ঠিক একইভাবে 60 থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে এই অক্ষাংশ কি বলা হচ্ছে না, এই যে অঞ্চলটা, একে বলা হচ্ছে কি সুমেরু প্রদেশীয়, এটাও বলা হচ্ছে কুমেরু প্রদেশীয়। তাহলে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মেরু অঞ্চল, এই যে মেরু অঞ্চল দুদিকে যে মেরু অঞ্চল আছে, সেই মেরু অঞ্চলের তুলনায় এখানে কিন্তু সূর্যের রশ্মি তুলনামূলক বেশি কিরণ দেবে, আর মেরু অঞ্চলে তুলনামূলক কম কিরণ দেবে। তাহলে এই অঞ্চলের তুলনায় এই অঞ্চলে কি হবে না, তাপমাত্রা বেশি হবে, বায়ু উপরের দিকে উঠে যাবে এবং পুনরায় মেরু অঞ্চলে নেমে আসবে।
এখানে শীতল হবে এবং বায়ু ঘনত্ব বাড়বে এবং এখানে কিন্তু উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হবে। ঠিক একইভাবেও এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চলটার দুটো কারণ আছে, যা এক হচ্ছে আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতি, এবং দুই হচ্ছে এখানে তাপমাত্রা তুলনামূলক মেরু অঞ্চলের থেকে বেশি। তো এখানে কি হবে না, সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টি করবে। এখানে হচ্ছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি করবে। তাহলে কটা চাপ বলয় হয়ে গেল? নিরক্ষীয় নিম্নচাপ বলয় 1, এদিকে কর্কটীয় 2, এদিকে মকরীয় 3, এদিকে সুমেরু প্রদেশীয় 4, এদিকে কুমেরু প্রদেশীয় 5, আর এদিকে হচ্ছে মেরু অঞ্চল অর্থাৎ সুমেরু। এই অঞ্চলটা হচ্ছে সুমেরু উচ্চচাপ অঞ্চল বা উচ্চচাপ বলয় বলতে পারি আমরা। আর এদিকে কিন্তু বলতে পারি এই অঞ্চলটাকে বলা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয় বা অঞ্চল বলতে পারি। তো এইভাবে আমরা মোট 7খানা বা যে বলয় বলতে পারি বা অঞ্চল বলতে পারি, এই 7খানা অঞ্চলে ভাগ করতে পারি। তো এখানে এই যে অঞ্চলগুলো আমরা বলছি, সেই অঞ্চলগুলো থেকে এবার কোন দিকে বায়ু কিভাবে প্রবাহিত হবে আমরা সেই অংশটা দেখব। এখানে বলা হচ্ছে যে কয়েকটা সূত্র আছে। সূত্রটা কি না, 22 ব্যালটের সূত্র আছে। আর পৃথিবীর যে আবর্তন গতি, সেই আবর্তন গতির জন্য যাকে বলা হচ্ছে কোরিওলিস বল, পৃথিবীর যে আবর্তন গতি কেন্দ্র বহির্মুখী, যেমন তোমরা এই কেন্দ্র বহির্মুখী বল বা বলা হচ্ছে পৃথিবীর যে আবর্তনের ফলে কি হচ্ছে না, একটা বাইরের দিকে একটা বলের সৃষ্টি হয়। যেমন অনেক সময় দেখবে যে আমরা খেলাধুলা করতে গিয়ে ছোট বাচ্চার হাত ধরে আমরা বন বন করে চারদিকে ঘোরাই, দেখবে ঘোরাতে ঘোরাতে দেখবে বাচ্চার পাটা আর মাটিতে নেই, অর্থাৎ বাচ্চার পাটা অনেকটা উপরে উঠে গেছে। ঠিক এই যে বল, অর্থাৎ ঘোরার জন্য যে বলের কারণে আমরা বাইরের দিকে ছিটকে চলে যাচ্ছি, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে চলে যাচ্ছি, তাকে বলা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্র বহির্মুখী বলের জন্যই কিন্তু কি হবে না, আমাদের যে পৃথিবীর এই যে গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের মুখ পরিবর্তন হবে। এরা সোজাসুজিভাবে কোনোভাবে বায়ু প্রবাহিত হবে না, এরা কিন্তু বেঁকে প্রবাহিত হবে। এটা কিভাবে প্রবাহিত হবে না, এটা আমরা বলতে পারি যে উত্তর গোলার্ধ যেটা, অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চলের উপরের অংশ উত্তরের দিকে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে নিচের দিকে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে কিভাবে প্রবাহিত হবে না, উত্তর গোলার্ধে সবসময় বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হবে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এটা মনে রাখতে হবে, উত্তর গোলার্ধে ডান দিকে বায়ু বেঁকে প্রবাহিত হবে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তো এটাই হচ্ছে কারণ। আর এখানে এই বায়ু প্রবাহের কারণের আর একটা সূত্র, যে 22 ব্যালট, উনি একজন আবহাওয়াবিদ ভৌগোলিক ছিলেন, তো ওনার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি না, যদি আমরা উত্তর গোলার্ধে দাঁড়িয়ে থাকি, যদি আমরা উত্তর গোলার্ধে অবস্থান করি, যেমন ধরো আমরা উত্তর গোলার্ধে অবস্থান করছি, আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধেই অবস্থান করছে, তাহলে উত্তর গোলার্ধে আমরা যদি অবস্থান করি, তাহলে যে দিক থেকে বায়ুটা প্রবাহিত হবে সেই দিকে যদি আমরা পেছন ফিরে দাঁড়ালে কি হবে না, পেছন ফিরে দাঁড়ালে আমরা দেখব যে আমাদের ডান দিক যেটা, সেটা হচ্ছে উচ্চচাপ, আর যেটা বাম দিক সেটা হবে আমাদের নিম্নচাপ অঞ্চল। তাহলে ঠিক একইভাবে কিন্তু দক্ষিণ গোলার্ধে হবে তার উল্টোটা। এখানে যে 22 ব্যালটের সূত্র আমরা বলছি, 22 ব্যালটের সূত্র, এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এখানে নিচু ক্লাসে যেমন পড়ছো, উঁচু ক্লাসেও ঠিক একইভাবে আমরা এই সূত্রটাকে পড়তে হবে, আমাদের জানতে হবে, আরো বিশদ করে জানতে হবে। এখন বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে যদি আমরা, মন দিয়ে শোনো, উত্তর গোলার্ধে যদি আমরা থাকি, তাহলে উত্তর গোলার্ধে যে দিক থেকে বায়ু প্রবাহিত হবে সেই দিকে আমরা পেছন ঘুরে দাঁড়াবো। তাহলে যদি দেখা যায় যে আমরা, এটা উত্তর গোলার্ধে আছি, আমরা ধরো একটা অংশ আঁকলাম, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, আমরা এই উত্তর গোলার্ধে অবস্থান করছি, তাহলে আমরা ধরো এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন কথা হচ্ছে বায়ুটা
ধরো কোনো কারণে এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কি করব, বায়ুপ্রবাহ এদিকে হচ্ছে, তাহলে আমরা বায়ুপ্রবাহের পেছন দিকে ঘুরে দাঁড়াবো। তাহলে আমরা হচ্ছে ঘুরে দাঁড়ালে কি হবে না, এইটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, তাহলে এটা হচ্ছে বাম দিক, এটা হবে ডান দিক। তাহলে এই যে ডান দিক এই অঞ্চলটা হবে উচ্চচাপ, এটা হচ্ছে হবে উচ্চচাপ, আর এটা যে বাম দিক এটা হবে নিম্নচাপ, নিম্নচাপ, ঠিক আছে, এটা হবে নিম্নচাপ। তো এই হচ্ছে বাইশ ব্যালেটের সূত্র। যদি আমরা দক্ষিণ গোলার্ধে হয় তাহলে কি হবে, ঠিক তার উল্টোটা, ঠিক তার উল্টোটা হবে। যদি দক্ষিণ গোলার্ধে আমরা অবস্থান করি, তাহলে যদি আমরা দক্ষিণ গোলার্ধে যে দিক থেকে বায়ুপ্রবাহ হবে, যদি আমরা ধরো এই দিক থেকে বায়ুপ্রবাহ হচ্ছে, আমরা এই জায়গায় আছি, তাহলে তখন কি হবে, তাহলে আমরা আমাদের বায়ুপ্রবাহের পেছন ফিরে দাঁড়াবো আমরা। তাহলে তখন কি হবে না, তখন এটা হচ্ছে আমাদের ডান দিক, আর এটা হবে আমাদের বাম দিক। তাহলে বাম দিকে কি হবে, ডান দিকে আমরা বলছি এর উল্টোটা। তাহলে এখানে দক্ষিণ গোলার্ধে কি হবে না, এখানে তখন হবে এটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল, এটা হবে নিম্নচাপ অঞ্চল। তো এই হচ্ছে আমাদের বাইশ ব্যালেটের সূত্র। আবহাওয়াবিদ বাইশ ব্যালেট এই সূত্রটা প্রকাশ করেছিলেন। এখন যদি আমরা দেখি যে এই বায়ুগুলো কিভাবে প্রবাহিত হচ্ছে, এই বায়ুগুলো কিভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বুঝতেই পারবো যে সোজাসুজি বায়ু প্রবাহিত হয় না, একটু বেঁকে বায়ুটা প্রবাহিত হয়। যেমন ধরো নিরক্ষীয় অঞ্চল আছে, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ুটা প্রবাহিত হবে। তাহলে সবসময় কি হবে না, এইভাবে বেঁকে বায়ুটা প্রবাহিত হবে। তাহলে দেখো উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুটা এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে। আবার মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকেও কিন্তু নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ুটা এইভাবে প্রবাহিত হচ্ছে, পশ্চিম দিক ঘেঁষে এইভাবে প্রবাহিত হবে। ঠিক একইভাবে মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে এইভাবে বায়ুটা প্রবাহিত হবে, এইভাবে বেঁকে বায়ুটা প্রবাহিত হবে কোন দিকে না, কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। আবার দেখো সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকেও কিন্তু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে বায়ুটা এইভাবে প্রবাহিত হবে। ঠিক একইভাবে সুমেরু অঞ্চল থেকে বায়ুটা এইভাবে সুমেরু প্রদেশীয় যে সুমেরু প্রদেশীয় যে নিম্নচাপ বলয়ের দিকে এইভাবে প্রবাহিত হবে। ঠিক একইভাবে কুমেরু প্রদেশীয় থেকে এইভাবে কুমেরু প্রদেশীয় দিকে এইভাবে কুমেরু থেকে বায়ুটা প্রবাহিত হতে থাকবে। এই গেল আমাদের বিভিন্ন চাপ বলয়। এই চাপ বলয়টা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এরপরে আমরা যে বলছি যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহের ভাগগুলো কি কি, যদি দেখি আমরা বায়ু প্রবাহের ভাগগুলো আমরা দেখব। এবার বায়ু প্রবাহের ভাগগুলো দেখব, খুব ইম্পর্টেন্ট জিনিস। বায়ু প্রবাহের আমরা প্রথমে শ্রেণীবিন্যাসটা দেখে নেব যে বায়ু প্রবাহ। আচ্ছা, এই বায়ু প্রবাহ ভাগ করার আগে আমরা এখানে আর কয়েকটা জিনিস দেখব। যেমন দেখো নিরক্ষীয় অঞ্চল যে নিম্নচাপ, সেই নিম্নচাপ নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ সারা বছর উষ্ণ থাকার জন্য, এখানে নিম্নচাপ হওয়ার জন্য অঞ্চল বিরাজ করে, এবং এখানে একটা শান্ত বা স্থির ভাব, একটা স্থির ভাব বজায় থাকে, স্থির ভাব বজায় থাকে। অনেক সময় কি হয় যে বিভিন্ন যে বাণিজ্যিক জাহাজ বা নাবিকরা এই অঞ্চল দিয়ে নদীপথে বা সমুদ্রপথে এই অঞ্চল দিয়ে যখন যাতায়াত করতেন, তখন উনাদের জাহাজ তখন তো পালতোলা জাহাজ ছিল, তো জাহাজ যেতেই চাইতো না, খুব ধীর গতিতে যেত এবং উনাদের খুব বেশি সময় লাগতো। তাহলে এই যে শান্ত বলয়, এই অঞ্চলকে বলা হচ্ছে শান্ত বলয়, একে বলা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। এই নিরক্ষীয় শান্ত বলয় অঞ্চলটাকে উনারা একটা বিশেষ নাম দিয়েছিলেন, যাকে বলা হচ্ছে ডোলড্রামস। ঠিক আছে, তাহলে এই নিরক্ষীয় শান্ত বলয় এই অঞ্চলটাকে বলেছিলেন নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে এখানে আমি করে দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। এই অঞ্চলটাকে ওনারা একটা নাম দিয়েছিলেন, যাকে বলা হচ্ছে ডোলড্রামস কথার মানে হচ্ছে শান্ত বলয়, শান্ত প্রকৃতির শান্ত অঞ্চল, এই জন্য বলা হচ্ছে শান্ত বলয়। এরপরে আমরা দেখেছি যে কর্কটীয় এবং মকরীয় যে অঞ্চলটা, এই যে কর্কটীয়, দেখো কর্কটীয় এবং মকরীয়, এই কর্কটীয় এবং মকরীয় এই অঞ্চলেও কিন্তু নাবিকরা খুব অস্বস্তির মধ্যে পড়তেন। তার কারণ কি না, এই অঞ্চলে নিম্ন উচ্চচাপ হলেও এখানে একটা শান্ত অঞ্চল বিরাজ করত, শান্ত বলয় হিসেবে অবস্থান করত।
একে বলা হয় যে অশ্ব অক্ষাংশ। কেন অশ্ব অক্ষাংশ? তার পেছনে একটা কারণ আছে, যে এই অঞ্চলে যে সামুদ্রিক যে প্রবাহ এবং বাতাস না থাকার জন্য নাবিকরাও কিন্তু একই সমস্যায় পড়তেন। এবং সমস্যায় পড়ার জন্য কি হতো না, এখানে উনারা যে জাহাজ ভর্তি করে বিভিন্ন ধরনের ঘোড়া ঘোড়া সরবরাহ করতেন, বাণিজ্য করতেন। তো বাণিজ্য করার সময় যেহেতু জলের সংকট, খাদ্য সংকট, অর্থাৎ যেহেতু দেরি হচ্ছে, তাহলে জলের সংকট হতে পারে, খাদ্যের সংকট হতে পারে। এর ফলে কি হতে পারে না, এর ফলে সেখানে তাদের যাতায়াতের সমস্যা হয়। এবং ওনারা কি করেছিলেন বা করতেন, যে কিছু পরিমাণ ঘোড়া তখন সমুদ্রে ফেলে দিতেন। এই সমুদ্রে ফেলে দেওয়ার জন্য এই অক্ষাংশ, এই যে কর্কটীয় মকরীয় যে শান্ত বলয়, এই শান্ত বলয়ের নাম হয়েছিল অশ্ব অক্ষাংশ। নামটা কি হয়েছিল? অশ্ব অক্ষাংশ। এই গেল মোটামুটি বিভিন্ন অংশগুলো, আমরা বিভিন্ন বলয়ের বৈশিষ্ট্যগুলো বললাম। এবার বায়ুপ্রবাহে চলে আসি, খুব দ্রুত একটু দেখে নাও। বায়ুপ্রবাহ সাধারণত কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন ধরো, বলা হচ্ছে যে নিয়ত বায়ুপ্রবাহ। 1 নম্বর আমরা দেখব, 1 নম্বর নিয়ত বায়ু প্রবাহ। 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে সাময়িক বায়ু। বায়ু প্রবাহ। 3 নম্বর দেখো, তাহলে 2 নম্বর, 1 নম্বর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, 2 নম্বর হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ, 3 নম্বর হচ্ছে যে স্থানীয় বায়ু প্রবাহ বা স্থানীয় বায়ু নামেও পরিচিত। ঠিক আছে, স্থানীয় বায়ু প্রবাহ 3 নম্বর হিসেবে আমরা বললাম। আর 4 নম্বর হচ্ছে বলা হচ্ছে আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ। তাহলে এই প্রধানত আমরা যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহকে প্রধানত এই কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে 1 হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, দেখো নিয়ত বায়ু প্রবাহ। 2 হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ এবং আকস্মিক বায়ু প্রবাহ। এবার নিয়ত যে বায়ু প্রবাহ, সেই নিয়ত বায়ু প্রবাহকে সাধারণত আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, 3টি ভাগে ভাগ করতে পারি। তাহলে এই অংশকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 3টি ভাগ কি কি আমরা দেখে নেব। 1 হচ্ছে আয়ন বায়ু, আয়ন বায়ু। 2 হচ্ছে পশ্চিমা বায়ু, আর 3 হচ্ছে মেরু বায়ু। নিয়ত বায়ু প্রবাহ কেন বলা হচ্ছে না, এটি নিয়মিত প্রবাহিত হয়, সারা বছর একইভাবে নিয়মিতভাবে প্রবাহিত হয়। তাই এই সারা বছর নিয়মিত একইভাবে একই গতিতে প্রবাহিত হওয়ার জন্য যিনারা নাবিক সমুদ্রে যাতায়াত করেন জাহাজ নিয়ে, উনাদের কিন্তু খুব সুবিধে হতো। তার কারণ কি না, বাণিজ্য করার জন্য আগে তো এত ইঞ্জিনের ব্যবস্থা ছিল না, তো বাণিজ্য করার জন্য বায়ু প্রবাহের উপর পালতোলা জাহাজ ব্যবহার করা হতো। সেই বায়ু প্রবাহের উপর নির্ভর করা হতো যে জাহাজগুলো কোন দিকে কোন পথে যেতে পারে এবং দ্রুততার সঙ্গে যেতে পারে। তো সেই জন্যই এই নিয়ত বায়ু প্রবাহের সাহায্য নিয়ে নাবিকরা যাতায়াত করতেন। তো এই নিয়ত বায়ু প্রবাহের আরেকটা নাম হচ্ছে বাণিজ্য বায়ু। এর নাম হচ্ছে বাণিজ্য বায়ু, বাণিজ্য বায়ু। তো এই নিয়ত বায়ু প্রবাহের অনেকগুলো জিনিস, আরেকটা বলতে পারো যে বিশেষ করে বাণিজ্য বায়ুটা, বিশেষ করে আয়ন বায়ুর ক্ষেত্রেও বলা যায় যে বাণিজ্য বায়ু, আয়ন বায়ুটা একবারে প্রতিনিয়ত ঘটে থাকে বা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা ডিটেলসে যাব। তারপরে বলে দিই যে সাময়িক বায়ু, এই সাময়িক বায়ুটাকে আমরা প্রধানত কি করতে পারি। তাহলে আমরা নিয়ত বায়ুকে 3টা ভাগে ভাগ করলাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। সাময়িক বায়ুকে আমরা প্রধানত দুটো ভাগে বলতে পারি, দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে যদি বলা হয় যে জলভাগ যেখানে আছে, জলভাগ যেখানে আছে সেই অংশে যদি আমরা দেখি যে জলভাগের সাধারণত দুটো ভাগ, জলভাগ এবং স্থলভাগ যে অংশটা,
অর্থাৎ বিশেষ করে সমতল ভূমিতে যে অংশ, সেই সমতল ভূমিতে দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে কি না সাধারণত বলা হচ্ছে স্থলবায়ু, স্থল স্থলবায়ু, আর একটা হচ্ছে সমুদ্রবায়ু। ঠিক আছে। আর পার্বত্য অঞ্চলের যে বায়ু প্রবাহ বায়ু অঞ্চলের বায়ু অঞ্চলের যে অংশ বা সাময়িক বায়ু, যেমন পার্বত্য অঞ্চলে তো জলভাগের কোনো অংশ নেই, তো সেখানে পার্বত্য অঞ্চলে দুটো ভাবে হয় যে পর্বত দিনের বেলায় খুব দ্রুত গরম হয়ে ওঠে, রাত্রিবেলায় খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, যার জন্য এখানে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্যাটাবেটিক আর একটা হচ্ছে অ্যানাবেটিক। তাহলে ক্যাটাবেটিক বায়ু আর একটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। তাহলে দুটো অংশে ভাগ। আর স্থানীয় বায়ু, আমরা জানি যে স্থানীয় বায়ুটা কি না বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম বায়ু হঠাৎ করে হয়ে থাকে স্থানীয় বায়ু, বা হয় সে ঋতুভিত্তিক হয়, যেমন হচ্ছে লু বলছি আমরা বা আঁধি বলছি। ঠিক আছে, এই ধরনের যে বায়ুগুলো সেটা হচ্ছে স্থানীয় বায়ু, বা আমাদের পশ্চিমবঙ্গে বলতে পারি যে কালবৈশাখী। ঠিক আছে, এইগুলো হচ্ছে সাধারণত স্থানীয় বায়ুর মধ্যে পড়ছে। আর অন্যদিকে আমরা বলতে পারি যে আকস্মিক বায়ু। সাধারণত আকস্মিক বায়ু কি হঠাৎ করে তৈরি হওয়া, এর নিয়ম বা এর নির্দিষ্ট কোনো বায়ু প্রবাহের নিয়ম মানে না, যার জন্য তাকে বলা হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। যেমন হচ্ছে ঘূর্ণবাত বা সাইক্লোন যেগুলো তৈরি হয়, যেমন আমফান তৈরি হয়েছিল, এটাও কিন্তু এক ধরনের আকস্মিক বায়ুর মধ্যে পড়ছে। ঠিক আছে, ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত, এই যে বায়ুগুলো, এগুলো সাধারণত আকস্মিক বায়ুর মধ্যে পড়ছে। তো তোমাদের আজকের এই পর্যন্তই পড়া থাকবে। এর প্রথম অংশ এটা বললাম, এর পরের দিনে আমরা এর পরের যে অংশ সেটা ডিটেলসে বলবো। তাহলে আজকের এখান থেকে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেই প্রশ্নগুলো একটু শুনে নাও, যে কিভাবে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাহলে বায়ু প্রবাহের সৃষ্টি হওয়ার কারণ বললাম যে উচ্চচাপ, নিম্নচাপ এবং পৃথিবীর আবর্তন গতি। তাহলে উচ্চচাপ কোথায় সৃষ্টি হবে, নিম্নচাপ কোথায় সৃষ্টি হবে? এই যে অঞ্চলগুলো, পৃথিবীর যে বিভিন্ন যে বলয়গুলো, সেই বলয়গুলোকে আমরা কটি ভাগে ভাগ করছি, সেটা চিত্র এঁকে আমাদেরকে কিন্তু বোঝাতে হবে। এই যে চিত্রটা এঁকে আমাদেরকে বলতে হবে। আর সেখানে আমরা বলছি কোরিওলিস বল কি, কোরিওলিস বলের কথা বলেছি আমরা। কোরিওলিস বল অর্থাৎ পৃথিবীর যে আবর্তন গতি, সেই আবর্তন গতির ফলে যে নিক্ষেপিত যে বল বা কেন্দ্র বহির্মুখী যে বল, তাকে বলা হচ্ছে কোরিওলিস বল। আর সেই কোরিওলিস বলের উপর নির্ভর করে বিশেষ করে আবহাওয়াবিদ বা ভৌগোলিক বাইস ব্যালট, সেই বাইস ব্যালট উনি একটি সূত্র প্রকাশ করেন, যাকে নাম বলা হচ্ছে বাইস ব্যালটের সূত্র। আমরা সেটা একটুখানি দেখলাম এখানে, যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে কিভাবে বাইশ ব্যালট সূত্রটা কার্যকরী হয়, যার ফলে কিন্তু এখানে বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে কিছুটা বেঁকে প্রবাহিত হচ্ছে। আর এদিকে আমরা বলছি যে নিরক্ষীয় শান্ত বলয়, এই যে নিরক্ষীয় শান্ত বলয় দেখতে পাচ্ছিস, নিরক্ষীয় শান্ত বলয় কেন বলা হচ্ছে, তার কারণ কি? আমরা বলছি যে অক্ষাংশ কাকে বলা হচ্ছে, তার কেন বলা হচ্ছে, তার পেছনে কি গল্প বা হিস্ট্রি কি আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে একটু। আর যে বিভিন্ন প্রকার যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহ কয় প্রকার, তার ভাগগুলো, এই যে শ্রেণীবিন্যাসটা আমি লিখে দিয়েছি, সেই শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে পড়তে হবে।